বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ধারাবাহিকভাবে তোমাদের বিষয়ভিত্তিক ভিডিও আপলোড করার যে প্রয়াস নিয়েছি তারই আলোকে আজ আমি নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের রসায়ন বিষয়ের উপর আজকে আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। আজকে আমি তাদের তিনটি পার্ট নিয়ে আলোচনা করব। পার্ট 5.1 যেখানে আলোচিত হয়েছে যোজ্যতা ইলেকট্রন, পার্ট 5.2 যেখানে আলোচিত হয়েছে যোজ্যতা এবং যোজনী, পার্ট 5.3 যেখানে আলোচিত হয়েছে যৌগমূলক ও যোজনী, যৌগমূলক ও যোজনী। তো যাই হোক, আমরা আমাদের আলোচনা চলে যাই। প্রথমে আমরা আলোচনা করব যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন একটি পরমাণুর সর্ববহিস্থ স্তর। যেমন মনে করো বেরিলিয়াম কত নম্বর মৌল? 4 নম্বর মৌল। 4 নম্বর মৌল। সুতরাং তার ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? এ হচ্ছে তার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের বাইরে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন এবং তার বাইরে 2টি ইলেকট্রন। তাহলে এই ক্ষেত্রে সর্ববহিস্থ স্তর কোনটি? সর্ববহিস্থ স্তর হচ্ছে 2 নম্বর স্তর। এবং এই 2 নং স্তরে কয়টি ইলেকট্রন আছে? 2টি ইলেকট্রন আছে। সুতরাং বেরিলিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টি? যোজ্যতা ইলেকট্রন কয়টি হবে? 2টি। একইভাবে আমি যদি সোডিয়াম নিয়ে আলোচনা করি, সোডিয়াম 11 নম্বর মৌল। আমরা জানি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখলে কিরকম হবে? 2 8 1। অর্থাৎ সর্ববহিস্থ স্তর হচ্ছে 3 নং স্তর। 3 নং শক্তি স্তরে তার একটি মাত্র ইলেকট্রন আছে। সুতরাং আমরা বলবো এর যোজ্যতা ইলেকট্রন একটি। ওকে। তুমি যদি ফসফরাসের কথা বলো, ফসফরাস, তাহলে ফসফরাস কত নম্বর মৌল? ফসফরাস হচ্ছে 15 নাম্বার মৌল, তাই তো? 15 নম্বর মৌল। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে কেমন হবে? প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি। আমরা জানি যে 2 নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। 3 নং শক্তি স্তরে ইলেকট্রন থাকবে বাকি 5টি। যেহেতু তার বহিস্থ স্তরে ইলেকট্রন আছে 5টি, সুতরাং আমরা বলবো যে এর যোজ্যতা ইলেকট্রন সমান 5টি। একইভাবে তুমি যদি করো তাহলে ক্লোরিনের বহিস্থ স্তরে ইলেকট্রন থাকবে 7টি, অর্থাৎ 3 নং শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকবে। সুতরাং আমরা বলবো যে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7। আমরা একটু করে দেখি। 2টি, 8টি এবং সর্ববহিস্থ স্তরে 7টি ইলেকট্রন আছে। সুতরাং ক্লোরিন 17 নম্বর মৌল। এর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7। ওকে। এখন আমরা যোজ্যতা ইলেকট্রনের বিষয়টা বুঝতে পেরেছি। এবার আমরা আলোচনা করব যোজ্যতা এবং যোজনী। সাধারণভাবে আমরা বলে থাকি কোনো মৌলের একটি পরমাণু যতগুলো অন্য মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেটাকে আমরা বলি যোজ্যতা। তো এই ক্ষেত্রে অন্য মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার যে ক্ষমতাটা সেটা কেমন হবে সেটা বোঝার জন্য আমরা প্রথমেই হাইড্রোজেনের যে ক্ষমতা সেটাকে 1 ধরে নিই। তাহলে যদি হাইড্রোজেনের ক্ষমতা 1 হয় তাহলে কোনো একটা পরমাণু যতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে তার ক্ষমতা তত। অর্থাৎ আমরা বলতে যাচ্ছি যে যোজনী বলতে যুক্ত হওয়ার ক্ষমতা বোঝায়। যোজনী কি? যোজনী হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা। যুক্ত হওয়ার ক্ষমতা। তাহলে সে যতটুকু যুক্ত হইতে পারে সেই অনুযায়ী ক্ষমতা ধরা হবে। কিন্তু যুক্ত হওয়ার ক্ষমতা বোঝার জন্য কারো না কারো যুক্ত ক্ষমতাকে আমাদের একক ধরতে হবে বা স্ট্যান্ডার্ড ধরে নিতে হবে। এক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষমতাকে আমরা ধরে নিছি 1। অন্যভাবে বলতে পারি যে হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1। সাধারণভাবে আমরা এটাই ধরে নিই। তাহলে কোনো মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হবে সেটাই তার যোজনী। যেমন ক্লোরিনের কথা যদি বিবেচনা করি তাহলে ক্লোরিন কতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে? আমরা যদি HCl অণুটা দেখি তাহলে দেখবো যে
ক্লোরিন একটি হাইড্রোজেন অণুর সঙ্গে যুক্ত আছে, সুতরাং একটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত আছে, সুতরাং আমি বলবো যে ক্লোরিন পরমাণুর যোজ্যতা হচ্ছে 1, যেহেতু একটি ক্লোরিনের সঙ্গে যুক্ত হতে পারে। আমরা যদি পানির অণুগুলোকে চিন্তা করি, পানি, তাহলে দেখো একটি অক্সিজেন পরমাণু দুইটি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, সুতরাং তুমি বলতে পারো যে অক্সিজেনের যোজ্যতা হচ্ছে কত? 2, মানে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তুমি যদি অ্যামোনিয়া অণুটা চিন্তা করো, এগুলো আমাদের পরিচিত উদাহরণ, আমি এগুলো চিনি, সুতরাং এখান থেকে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে, সেই জন্য আমি এই উদাহরণগুলো সাহায্য নিচ্ছি। হাইড্রোজেন আছে কয়টি? 3টি। নাইট্রোজেন আছে কয়টি? 1টি। তার মানে একটি নাইট্রোজেন 3টি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে, সুতরাং একটি নাইট্রোজেনের ক্ষমতা 3টি হাইড্রোজেনের সমান, সুতরাং নাইট্রোজেনের যোজ্যতা কত হবে? নাইট্রোজেন যোজ্যতা হবে 3। একইভাবে আমরা যদি মিথেনের অণুটা চিন্তা করি, মিথেন CH4, আমরা চিনি, মিথেনকে চিনি। এই মিথেনের যে একটা অণু, মিথেন যে অণুটা, সেই অণুতে একটি কার্বন পরমাণু 4টি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে, সুতরাং কার্বনের যোজ্যতা হচ্ছে কত? 4। কার্বনের যোজ্যতা কত? 4। তাহলে আমরা খুব সহজভাবে বুঝলাম যে কোনো মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হইতে পারে সেগুলোই হচ্ছে তার কি? যোজ্যতা। যেহেতু মিথেন অণুতে 4টি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে একটি কার্বন যুক্ত হয়েছে, তার মানে আমি বলতে পারি একটি কার্বন 4টি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে, সুতরাং কার্বন যোজ্যতা হচ্ছে 4। একটি ক্লোরিন একটি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে, সুতরাং ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1। একটি অক্সিজেন 2টি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে, সুতরাং অক্সিজেন ক্ষমতা বা যোজনী হচ্ছে 2। একটি নাইট্রোজেন 3টি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে, সুতরাং নাইট্রোজেনের ক্ষমতা হচ্ছে 3। তাহলে আমরা যোজনীর সংজ্ঞা বলতে পারি কোনো মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেটাই তার যোজনী। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আমি বলি যে CCl4 অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড, অথবা NCl3 কিংবা PCl3, অথবা HBr। আচ্ছা, এই 3টি উদাহরণই আমরা দেখি। তাহলে এখানে একটু লক্ষ্য করি, এখানে তো হাইড্রোজেন নেই, তাহলে আমি কি দিয়ে সংজ্ঞায়িত করব? এখানে লক্ষ্য করি ক্লোরিন আছে। আমি ক্লোরিনকে এই জন্য বলতেছি, ক্লোরিনের ক্ষমতা হাইড্রোজেনের সমান ছিল। আমরা দেখেছিলাম HCl যৌগে একটি হাইড্রোজেনের সঙ্গে একটি ক্লোরিন যুক্ত হয়েছে, তার মানে একটি ক্লোরিন একটি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে, তার মানে ক্লোরিনের ক্ষমতা এবং হাইড্রোজেনের ক্ষমতা সমান। তাহলে এখানে ক্লোরিন যেহেতু হাইড্রোজেনের ক্ষমতা সমান, তার মানে 4টি ক্লোরিনের সঙ্গে যুক্ত হওয়া যেই কথা, 4টি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হওয়া সেই কথা। তাহলে কার্বন এখানে 4টি ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে, সুতরাং কার্বনের যোজ্যতা হচ্ছে 4। একইভাবে ক্লোরিনের 3টি পরমাণু একটি নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, সুতরাং নাইট্রোজেনের যোজ্যতা 3। PCl3 তে একটি ফসফরাস 3টি ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে, অর্থাৎ হাইড্রোজেনের সমতুল্য 3টি পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে, সুতরাং আমরা বলতে পারি ফসফরাসের যোজনী হচ্ছে কত? 3। তাহলে আমরা দেখতেছি যে কোনো মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন কিংবা সমযোজ্যতা সম্পন্ন যতগুলো পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেটি হচ্ছে তার যোজনী। এই পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের যোজনী সম্পর্কে ধারণা নিব। একটি মৌলের শুধু একটি যোজনী না, একাধিক যোজনী থাকতে পারে। একটি মৌলের একাধিক যোজনী থাকতে পারে। তার আগে আমরা একটু এদিকে লক্ষ্য করি, সেটা হচ্ছে এই যে সোডিয়ামের বহিঃস্থিত ইলেকট্রন ছিল একটি, সুতরাং আমরা বলেছিলাম তার যোজ্যতা ইলেকট্রন 1। লক্ষ্য করার বিষয়, সোডিয়ামের যোজনীয় 1। আমরা ফসফরাসের যদি ইলেকট্রন বিন্যাস খেয়াল করি, সেখানে দেখেছিলাম বহিঃস্থিত স্তরে 5টি ইলেকট্রন ছিল, সুতরাং ফসফরাসের যোজনী হচ্ছে কত? 5। তার মানে দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে বহিঃস্থিত স্তরের যে ইলেকট্রন সংখ্যা বা যোজ্যতা ইলেকট্রন যোজনীর সমান হয়ে থাকে। কিন্তু লক্ষ্য করি ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা যে বিষয়টাকে খেয়াল করি, ক্লোরিনের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে দেখো জিনিসটা কেমন। সেক্ষেত্রে ক্লোরিনের বহিঃস্থিত স্তরে আছে 7টি ইলেকট্রন, সুতরাং ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7, কিন্তু তার যোজনী কিন্তু 7 নয়, তার যোজনী হচ্ছে 1। তাহলে দেখা যাচ্ছে যোজনী কখনো কখনো যোজ্যতা ইলেকট্রনের সমান হইতে পারে, যোজনী কখনো কখনো যোজ্যতা ইলেকট্রনের সমান হইতে পারে। তাহলে কি এই ক্ষেত্রে কি হইল? আসলে একটু লক্ষ্য করি, একটা বিষয় যদি আমরা খেয়াল করি, তাহলে দেখো এখানে 8টি পূর্ণ হইতে কয়টি ইলেকট্রন ঘাটতি আছে? 1টি ইলেকট্রন ঘাটতি আছে, এবং এইটি হচ্ছে ক্লোরিনের যোজনী। আমরা যদি একটু অক্সিজেনের দিকে তাকাই, অক্সিজেন কত নম্বর মৌল? অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কি হবে? অক্সিজেন জানি আমরা 8 নম্বর মৌল, এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হবে 2, 4। অর্থাৎ বহিঃস্থিত স্তরে কয়টি ইলেকট্রন আছে? 4টি ইলেকট্রন আছে। সুতরাং আমরা অক্সিজেনের ভুল করলাম, 6টি ইলেকট্রন এখানে। তাহলে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত?
অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6টি এবং এর যোজনী হচ্ছে 2। লক্ষ্য করি 8 বিয়োগ 6 সমান সমান 2। তাহলে দাঁড়াচ্ছে কি কোন মৌলের বহিস্থিত স্তরের যে ইলেকট্রন অর্থাৎ যে যোজ্যতা ইলেকট্রন থাকে সেই যোজ্যতা ইলেকট্রনই তার যোজনী, অথবা কোনো ক্ষেত্রে বহিস্থিত স্তরে 8টি ইলেকট্রন পূর্ণ হইতে যে কয়টি ইলেকট্রন ঘাটতি থাকে বা যোজ্যতা 8 থেকে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে যোজনী বের হয়ে আসে। তাহলে তোমরা কখনো যদি যোজনে ভুলে যাও তাহলে এই কৌশলটা অবলম্বন করে তার যোজনী জানতে পারো। এই জন্য আমার এই কথাগুলো উল্লেখ করা। এই পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের যোজনী সম্পর্কে ধারণা নিব। বিভিন্ন ধরনের যোজনী আমি এই জন্য বলতেছি যে একই মৌলের অনেক সময় দেখা যায় একাধিক ধরনের যোজনী থাকে। যেমন তুমি যদি সালফারের কথা বলো, সালফার 2 4 6 যোজনী প্রদর্শন করে। সালফারের যোজনী কত কত হয়? 2 4 6 হয়। তাহলে এখানে দেখতেছি যে সালফার একাধিক যোজনী প্রদর্শন করে। একইভাবে আয়রনের ক্ষেত্রে যদি আমরা দেখি লোহা, তাহলে দেখবো যে তার যোজনী 2 3 হয়। লেড যদি আমরা দেখি তাহলে তার যোজনী দেখবো যে আমরা 2 4 হয়। তাহলে দেখা যাচ্ছে এমন হইতে পারে কোনো মৌলের ক্ষেত্রে একাধিক যোজনী থাকতে পারে। যে সকল মৌলের ক্ষেত্রে এরকম একাধিক যোজনী দেখা যায় ওই সকল মৌলের যোজনীকে আমরা বলি পরিবর্তনশীল যোজনী। তাহলে পরিবর্তনশীল যোজনী কি? যদি কোনো মৌলের একাধিক যোজনী থাকে তাহলে ওই মৌলের যোজনীকে আমরা কি বলবো? পরিবর্তনশীল যোজনী বলবো। এই পর্যায়ে লক্ষ্য করো সালফারের সবচেয়ে বড় যোজনী কত? 6। সালফারের সবচেয়ে বড় যোজনী কত? 6। এই সবচেয়ে বড় যোজনীটার নাম হচ্ছে সর্বোচ্চ যোজনী। এটাকে বলা হচ্ছে সর্বোচ্চ যোজনী। তার মানে যখন কোনো মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে তাহলে ওই মৌল সবচেয়ে বেশি বা সবচেয়ে বড় যে যোজনীটা প্রদর্শন করে সেটাকে আমরা বলতেছি সর্বোচ্চ যোজনী। এবার আসো সালফার ডাই অক্সাইড যৌগে সালফারের যোজনী কত? একটি অক্সিজেনের যোজনী আমরা কিছুক্ষণ আগে জেনেছিলাম যে 2। তাহলে একটা অক্সিজেন যোজনী যদি 2 হয় তাহলে দুইটা অক্সিজেন যোজনী কত হবে? 4। 2 দ্বিগুণে 4। তার মানে একটি সালফারের ক্ষমতা হচ্ছে অক্সিজেনের দ্বিগুণ, অক্সিজেনের ক্ষমতা হচ্ছে হাইড্রোজেনের দ্বিগুণ। তাহলে অক্সিজেন যোজনী 2, সেই অনুযায়ী সালফারের ক্ষমতা হচ্ছে অক্সিজেনের দ্বিগুণ, অর্থাৎ অক্সিজেনের যোজনী 2 হইলে সালফারের যোজনী হবে 2 দ্বিগুণে 4। তাহলে এই যে যৌগটার ভিতরে সালফারের যোজনী হচ্ছে 4। আমরা জানি যে সালফারের যোজনী 2 4 6 হতে পারে এবং এই যৌগে সালফার 4 যোজনী প্রদর্শন করেছে। এই যৌগে যেহেতু সালফার 4 যোজনী প্রদর্শন করেছে তাই আমরা বলবো যে এখানে সালফারের সক্রিয় আছে 4। তাহলে কোনো একটা যৌগে কোনো একটা মৌলের যে যোজনীটা কার্যকর থাকে বা যে যোজনীটা সক্রিয় থাকে সেই যোজনীটাকে বলা হচ্ছে তার সক্রিয় যোজনী। এবার আসি অন্য একটা কথা, এখানে সালফারের সর্বোচ্চ যোজনী দেখানো আছে 6 আর এখানে ক্রিয়াশীল আছে 4। তাহলে কত যোজনী ঘুমিয়ে আছে বা সুপ্ত অবস্থায় আছে, অকার্যকর অবস্থায় আছে? তোমরা অবশ্যই বলবা 6 থেকে 4 বিয়োগ করেন তাহলে তো পেয়ে যাবেন। হ্যাঁ 2। তার মানে সালফার সর্বোচ্চ 6 দেখাইতে পারে কিন্তু ক্রিয়াশীল আছে 2। তার মানে ঘুমিয়ে আছে কত? ক্রিয়াশীল আছে 4, সুতরাং ঘুমিয়ে আছে কত? 2। তাহলে আমরা বলতে পারি সালফারের সুপ্ত যোজনী হচ্ছে 2। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার আসো আমরা আরেকটি উদাহরণ নিয়ে আলোচনা করি। FeCl2। তোমরা জানো যে ক্লোরিনের যোজনী হচ্ছে হাইড্রোজেন যোজনীর সমান, অর্থাৎ হাইড্রোজেনের যোজনী 1 সেই হিসাবে ক্লোরিনের যোজনীও 1। যেহেতু একটি আয়রন 2টি ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে অর্থাৎ হাইড্রোজেনের সমতুল্য 2টি পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে, সুতরাং আয়রনের যোজনী হচ্ছে 2। আমরা ইতিমধ্যে জেনেছি আয়রনের যোজনী 2 এবং 3 হয়। তাহলে আয়রনের যোজনী যদি 2 এবং 3 হয় তার ভিতরে সর্বোচ্চ যোজনী কত? 3। সর্বোচ্চ যোজনী হচ্ছে 3, কিন্তু এই ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে কত? 2, অর্থাৎ সক্রিয় যোজনী কত? সক্রিয় যোজনী হচ্ছে 2। ঘুমিয়ে আছে কত? সর্বোচ্চ যোজনী 3, সক্রিয় যোজনী 2, সুতরাং সুপ্ত যোজনী হচ্ছে 1। তাহলে আমরা সুপ্ত যোজনীকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সুপ্ত যোজনীর যে পার্থক্য, সুপ্ত যোজনী হচ্ছে সক্রিয় যোজনী ও
সর্বোচ্চ যোজনীর যে পার্থক্য সেটাই। তাহলে আমরা সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিলেই তার সুপ্ত যোজনী পেয়ে যাব। সক্রিয় যোজনী যদি বাদ দেই সর্বোচ্চ যোজনী থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা সুপ্ত যোজনী পেয়ে যাব। তাহলে আমরা পরিবর্তনশীল যোজনী, সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারলাম। আচ্ছা, তোমাদের মনে হয়তো একটি প্রশ্ন থাকতে পারে যে স্যার কিছুক্ষণ আগে আপনি বলেছিলেন যে একটি মৌলের যোজনী হচ্ছে তার বহিস্থ স্তরের যে ইলেকট্রন অর্থাৎ যোজ্যতা ইলেকট্রনের সমান, অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বহিস্থ স্তরে অষ্টকপূর্ণ হইতে যে কটা ইলেকট্রন ঘাটতি আছে সে তার সমান হয়। কিন্তু আমরা দেখলাম সালফারের যোজনী 2, 4, 6 হয়। এর ব্যাখ্যা কি হইতে পারে? তো যাই হোক, এর আরেকটি ব্যাখ্যা আছে। আমরা সেই ব্যাখ্যাটা যদি বিশ্লেষণ করতে যাই তাহলে বিষয়টা হবে এরকম। আমরা সালফারের ইলেকট্রন বিন্যাসটা আরেকবার ভিন্নভাবে দেখি। সালফারের 16 নম্বর মৌল, এর ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p। ওকে, আমরা একটু কাউন্ট করে নেই। 2 4 10 12 4 16। তাহলে দেখা যাচ্ছে সালফারের বহিস্থ স্তরে ইলেকট্রন আছে 2 4 6টি। সুতরাং সেই অনুযায়ী হয়তো তোমার কাছে মনে হতে পারে যে সালফারের যোজনী এই জন্য 6। একদিক থেকে ঠিক আছে যদি আমরা আগের মতো করে বিবেচনা করি, কিন্তু বিষয়টাকে আমরা একটু গভীরে গিয়ে চিন্তা করি তাহলে আমরা দেখব যে সালফারের যোজনী কেন 2 4 6 হয়। আমরা এই বহিস্থ স্তরে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে একটু ভেঙে দেখাই। আমরা জানি পি অরবিটাল হচ্ছে কয়টি? 3টি, px 3py 3pz। তাহলে আমি 3p বলতে আসলে এই 3টি অরবিটালকে একত্রে বোঝাচ্ছি। তাহলে 3px 3py 3pz এখানে আমরা ইলেকট্রনগুলো বসাবো। এই ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে যে ইলেকট্রনগুলো এমনভাবে সমশক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে যেন তারা সবচেয়ে বেশি পরিমাণে অযুগ্ম থাকতে পারে। আচ্ছা, বিষয়টা বুঝতে পারোনি। আমি বলতে চাচ্ছি যে 4টি ইলেকট্রন, সেই 4টি ইলেকট্রন এই 3টি অরবিটালে এমনভাবে বিন্যস্ত হবে যেন এই অরবিটালগুলো সবচেয়ে বেশি পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকতে পারে। আচ্ছা, তার আগে একটু স্মরণ করিয়ে দেই, একটি মৌলের কোনো একটা অরবিটালে, এগুলো কিন্তু একটা অরবিটাল, কোনো একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কিন্তু 2টি। তোমাদের অবশ্যই মনে আছে একটি অরবিটাল ইলেকট্রন থাকে 2n²টি, কিন্তু একটি অরবিটাল ইলেকট্রন থাকে মাত্র 2টি। তাহলে অরবিট যদি বলো সেই ক্ষেত্রে হচ্ছে 2n²টি, বাট অরবিটাল যদি আমরা বলি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে মাত্র 2টি। তাহলে 3px অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টি? 2টি। 3py তে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টি? যেহেতু এগুলো অরবিটাল এক একটা, সুতরাং এগুলো সবগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ 2টি করে ইলেকট্রন থাকার ক্ষমতা আছে। তার মানে তুমি 3px হোক, 3py হোক, 3pz হোক, সব জায়গায় সর্বোচ্চ 2টি করে ইলেকট্রন ব্যবহার করতে পারবা। তাহলে তোমার কাছে মনে হইতে পারে যে তাহলে এখানে 2টা, এখানে একটা, সরি এখানে 2টা, এখানে 0টা দিতে পারি না। এইরকম যে অরবিটালগুলো যেমন px py pz, যেহেতু তারা একই শক্তি স্তরে 3 নম্বর শক্তি স্তরে অবস্থান করতেছে, তার মানে এই 3টি অরবিটালের শক্তি কিন্তু সমান। এরকম সমান শক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো প্রথমে আগে একটা একটা করে ঢুকবে, প্রথমে আগে একটি একটি করে ঢুকবে। কেন একটি একটি করে ঢুকবে? কারণ এইভাবে ঢুকলেই সবচেয়ে বেশি বিজয় থাকতে পারে। এইভাবে একটি একটি করে আমরা যখন ইলেকট্রন ঢুকালাম 3টিতে 3টিকে অবস্থান দেওয়া সম্ভব হলো, কিন্তু তারপরে একটি ইলেকট্রন যেহেতু চতুর্থ ইলেকট্রনটি রয়ে গেল, সেই চতুর্থ ইলেকট্রনটি জায়গা পাবে 3px a, অথবা তুমি যদি 3py তে দেখো তাতে কোনো সমস্যা নেই, তবে যে কোনো একটিতে 2টি এবং বাকিগুলোতে কি হবে? একটি একটি করে। এবার একটু লক্ষ্য করো 3py এবং 3pz, এই যে দুইটি অরবিটাল দেখতে পাচ্ছ, এই দুইটি অরবিটালের প্রত্যেকটিতে একটি একটি করে ইলেকট্রন আছে। আমরা বলতে পারি অযুগ্ম ইলেকট্রন আছে কয়টি? 2টি। এখানে একটি অযুগ্ম ইলেকট্রন আছে, এখানে একটি অযুগ্ম ইলেকট্রন। অযুগ্ম বিষয়টাও তোমরা বুঝতে পারোনি, তাই তো? আচ্ছা, অযুগ্ম হচ্ছে এখানে দেখো px এ একটি এভাবে আছে, মানে ঘড়ি কাঁটার দিকে ঘূর্ণন স্পিন বিশিষ্ট একটি ইলেকট্রন আছে, একই সঙ্গে বিপরীত দিকে স্পিন বিশিষ্ট একটি ইলেকট্রন আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা ইলেকট্রন যুগ্মতা গঠন করেছে, কিন্তু এই ক্ষেত্রে ইলেকট্রনগুলো সিঙ্গেল, এককভাবে আছে, সিঙ্গেল আছে। তার মানে আমরা বলতে পারি এই যে অযুগ্ম অবস্থায় আছে। তাহলে বিষয়টা বুঝতে পেরেছো যে এখানে অযুগ্ম ইলেকট্রন আছে 2টি, সুতরাং সালফারের যোজনী হচ্ছে 2। তাহলে আমরা বুঝলাম যে কোনো মৌলের বহিস্থ স্তরে যে কয়টি অযুগ্ম ইলেকট্রন থাকে সেই অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার যোজনী। বলে 4, তাহলে কিভাবে 4 হলো? আমরা
এবার ব্যাখ্যাটাকে একটু ভিন্নভাবে দেওয়ার চেষ্টা করি। আমরা এই যে 3s2 3p4 এই ইলেকট্রন বিন্যাসটাকে আবার একটু লেখার চেষ্টা করি আগের মতো করে। 3s2 আর 3p4 এর ব্যাপারটা ছিল এরকম, অর্থাৎ 3px2 3py1 3pz1। একটু লক্ষ্য করি, px2 3py1 3pz1 আগের বিন্যাসটা একই রকম, এই জন্য আমি লিখলাম না। এইখানে 3s এ দুইটি ইলেকট্রন আছে এবং একই সঙ্গে 3px এও দুইটি ইলেকট্রন আছে। তোমরা অবশ্যই জানো যে 3d অরবিটাল বলে আরেকটি অরবিটাল আছে, বাট এখানে এই যে 3d অরবিটাল কয়টি? 3d অরবিটাল আছে টোটাল 5টি। এই 5টির নাম হচ্ছে 3dxy 3dyz 3dzx 3d x স্কয়ার মাইনাস y স্কয়ার এবং 3d z স্কয়ার। তাহলে আমরা দেখলাম যে এই 5 ধরনের ডি অরবিটাল আছে। আমরা সুবিধাজনক যে কোনো একটি নেই, তবে সাধারণভাবে আমরা 3dxy নিয়ে থাকি। 3dxy নিলাম। এখানে 3px এ দুইটি ইলেকট্রন আছে। যদি এখান থেকে একটি ইলেকট্রনকে আমরা সরিয়ে এইখানে স্থানান্তর করি, তাহলে এখন লক্ষ্য করো তো অযুগ্ম ইলেকট্রন কয়টি হয়? 4টি। তাহলে এই ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন 4টি, সুতরাং সালফারের যোজনী হচ্ছে 4। তাহলে দেখলাম 3px থেকে একটি ইলেকট্রন 3dxy তে স্থানান্তরের কারণে এই ঘটনা ঘটলো। প্রশ্ন হচ্ছে তাহলে কি এরকম আমি ইচ্ছা করলেই কি এক স্তর থেকে এক অন্য স্তরে নিতে পারবো? না, যদি একই শক্তি স্তরে থাকে। সাধারণত ঘটনাটা এরকম হয় যে যদি দুইটি অরবিটালের শক্তি খুব কাছাকাছি হয়, তাহলে সেই ক্ষেত্রে বিক্রিয়ার সময় কিছুটা শক্তি অর্জন করলে ইলেকট্রন কি করতে পারে? তার থেকে একটু বেশি শক্তি সম্পন্ন অরবিটালে স্থানান্তরিত হইতে পারে। যেহেতু 3px এবং 3dxy একই শক্তি স্তরে আছে, তাই এদের শক্তি কাছাকাছি এবং এই জন্যই 3px থেকে একটি ইলেকট্রন 3dxy তে স্থানান্তরিত হয়েছে। যখন 3px থেকে একটি ইলেকট্রন 3dxy তে স্থানান্তরিত হয়েছে, তখন অযুগ্ম ইলেকট্রন হয়ে গেল 1 2 3 4টি। ফলে সালফারের যোজনী এই ক্ষেত্রে কত হবে? 4। এবার আসা যাক 3s এর দিকে। এই যে 3s এর ইলেকট্রনটি দেখতে পাচ্ছ, এই 3s এর ইলেকট্রনটি হচ্ছে যুগ্ম অবস্থা বিশিষ্ট। এরকম যদি হয় যে 3s ও একটি ইলেকট্রন এরকম অন্য কোনো 3d তে স্থানান্তর করতে পারে, তাহলে সেক্ষেত্রে সেও অযুগ্ম অবস্থা সৃষ্টি করতে পারবে। সেটা কেমন দেখি আমরা। 3s একটি ইলেকট্রন ছেড়ে দিল, তারপরে 3px যেভাবে ছিল সেভাবে, 3py যেভাবে ছিল সেভাবে, 3pz যেভাবে ছিল সেভাবে, 3dxy ঠিক আগের মতোই আছে। এখন আমরা যদি অন্য একটি ডি অরবিটাল নেই, দ্যাট ইজ 3dyz বা অন্য যে কোনো একটা তুমি পছন্দ করে নিতে পারো, সেখানে যদি আমরা একটি ইলেকট্রন দেখাই, তাহলে সেটা কেমন হবে? সেই ক্ষেত্রে 3s ও অযুগ্ম ইলেকট্রন গঠন করলো এবং নতুন করে 3dyz ও অযুগ্ম ইলেকট্রন সংখ্যা ঢুকলো। তার মানে এই ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হয়ে গেল কয়টি? 6টি। সুতরাং সালফারের যোজনী কত? 6। তাহলে আমরা দেখলাম যে কোনো পরমাণু, বিশেষ করে অধাতু যদি হয়, এই ব্যাখ্যাটা আসলে অধাতুর জন্য বিশেষভাবে প্রযোজ্য। তাহলে সেই ক্ষেত্রে একটি অধাতুর বহিস্থ স্তরে যে কয়টি অযুগ্ম ইলেকট্রন থাকে সেটি হচ্ছে তার যোজনী। আশা করি তোমরা বুঝতে পেরেছো সালফারের যোজনী কেন 2 4 6 হয়। তোমাদের বাড়ির কাজ বা হোম টাস্কের ভিতরে একটি লিখে নাও, ফসফরাসের যোজনী কেন 3 এবং 5 হয়। ওকে, আমরা আমাদের শেষ আলোচনা যাচ্ছি। শেষ আলোচনা হচ্ছে যৌগমূলক ও তাদের যোজনী। যৌগমূলক কিছু কিছু গ্রুপ থাকে যেগুলো কতগুলো পরমাণু নিয়ে গঠিত, যেমন NH4 এই যে একটা গ্রুপ, এখানে একটা নাইট্রোজেনের সঙ্গে 4টা হাইড্রোজেন যুক্ত আছে। এই গ্রুপটা কোনো যৌগ না। এই গ্রুপটা সত্যিকার অর্থে যেটা হয় একটা পরমাণুর মতন আচরণ করে। যেমন তুমি মনে করো অ্যামোনিয়াম ক্লোরাইড, এই ক্ষেত্রে এই অ্যামোনিয়াম এবং ক্লোরিন যেরকম একটা পরমাণু, অ্যামোনিয়ামটাও ঠিক তেমনি একটি পরমাণুর মতন আচরণ করে। কিভাবে বুঝলাম? কারণ এই গ্রুপটারও একটা যোজনী আছে। এই গ্রুপটার যোজনী হচ্ছে 1। আমরা এই অ্যামোনিয়াম মূলকটাকে লিখি NH4+। তোমরা এভাবে লিখলে বিষয়টা স্পষ্ট হয় না। আমাদের অবশ্যই লিখতে হবে যে এটা একটা মূলক এবং এর একটা চার্জ আছে। তুমি যদি এভাবে লেখো তাহলে অনেক সময় সন্দেহান হয়ে যায় এটা কোনো যৌগ কিনা।
তাই তোমাদের অবশ্যই চিহ্ন সহকারে গ্রুপটাকে লিখতে হবে। যেমন অ্যামোনিয়ামকে লিখতে হবে NH4+। এই যে গ্রুপটা, যেই গ্রুপটার একটা নির্দিষ্ট যোজনী থাকে এবং বিভিন্ন সময় যৌগ গঠনকালে একটি পরমাণুর মতন আচরণ করে, বিভিন্ন বিক্রিয়া একটা পরমাণুর মতন অপরিবর্তিত থেকে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, এই ধরনের গ্রুপগুলোকে আমরা বলি যৌগমূলক। তো একটি পরমাণু যেরকম যোজনী থাকে তেমনি এই গ্রুপগুলোরও যোজনী থাকে। এরকম কিছু পরিচিত উদাহরণ হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কার্বনেট CO3 2-, একইভাবে সালফেট SO4 2-, কিংবা সালফাইড SO3 2-। তোমরা আবার সালফাইড এবং সালফাইডকে একত্রিত করো না, সালফাইড কিন্তু S2-, এটা কিন্তু আমার যৌগমূলক না, এটা মূলক বাট এটা যৌগমূলক বললে ঠিক হবে না। আচ্ছা যাই হোক, একইভাবে নাইট্রেট NO3-, কিংবা নাইট্রাইট NO2-, পারম্যাঙ্গানেট MnO4-, কিংবা ডাইক্রোমেট Cr2O7 2-। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তোমাদের বইয়ের পার্ট 3 থেকে 5 এই অংশে বেশ কিছু যৌগমূলকের নাম এবং সংকেত দেওয়া আছে। তোমরা এই নাম এবং সংকেতগুলো আত্মস্থ করে নিবা, যাতে তোমরা ভবিষ্যতে যোজনী দিয়ে কিভাবে যৌগ লিখতে হয়, আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে কিভাবে এই গ্রুপগুলোকে বা মৌলগুলোকে বা পরমাণুগুলোকে ব্যবহার করে একটি সংকেত লিখতে হয়, সেটা নিয়ে আলোচনা করবে। এবং সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এই মৌলগুলোর যোজনী জানতে হবে, পরমাণুগুলোর যোজনী জানতে হবে। তো তোমরা বইয়ের 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলো একটু দেখে নিও, যোজনীগুলো দেখে নিও, আমাদের পরবর্তী আলোচনাটা সহজতর হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে আশা করতেছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।